প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 5 ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত এর দশম পর্বে পৃষ্ঠা 133 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে নবম পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে নবম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আমি গত নবম পর্বে 133 পৃষ্ঠার এতটুকু পর্যন্ত সমাধান করিয়েছিলাম। আজকের পর্বে সমাধান করাবো 133 পৃষ্ঠার। এবার অনুপাতের ধারণা অনুসারে নিচের সমস্যাগুলোর সমাধান করো এখান থেকে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। আমরা যে অনুপাতের ধারণা অনুসারে নিচের সমস্যাগুলো সমাধান করব। প্রথমে আমরা 1 নম্বর সমস্যাটি সমাধান করব। 1 নম্বরে কি বলছে দেখো, নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত নির্ণয় করো। এখানে ক থেকে একদম 6 পর্যন্ত প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি দেওয়া আছে। এই রাশিগুলোর অনুপাত নির্ণয় করতে বলেছে। প্রথমে আমরা ক নাম্বার সমস্যাটি সমাধান করব। ক নম্বরে প্রশ্নে আছে 25 ও 335। ক নম্বরের সমস্যার সমাধানটি একটু দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। এখানে প্রথম সংখ্যা আছে 25 এবং দ্বিতীয় সংখ্যা আছে 335। তাহলে প্রথম সংখ্যা অনুপাত দ্বিতীয় সংখ্যা, তোমরা চাইলে এখানে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশিও লিখতে পারবে। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 25 অনুপাত দ্বিতীয় সংখ্যা হচ্ছে যে 335। তাহলে এখানে যে দুটো সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, সেই দুটো সংখ্যার মধ্যে থেকে একটা এমন সংখ্যা নেব, যে সর্বোচ্চ সংখ্যা নেব যে সংখ্যা দিয়ে উভয় সংখ্যাকে ভাগ করা যায়। সেরকম একটা সংখ্যা আমরা নিলাম 5। তাহলে 5 দিয়ে যদি আমরা 25কে ভাগ করি তাহলে পাই 5 5 25, অর্থাৎ 5 পেয়েছি। অনুপাত এবার 5 দিয়ে যদি আমরা 335কে ভাগ করি পেয়েছি 67। তাহলে আমি এখানে লিখে দিয়েছি উভয়কে 5 দ্বারা ভাগ করে। তাহলে উত্তরটা পেয়েছি কত? 5 অনুপাত 67। তাহলে অনুপাত নির্ণয় করার ক্ষেত্রে আমাকে কিছু জিনিস মনে রাখতে হবে। অনুপাত কখনো ভগ্নাংশ হতে পারবে না, অনুপাত কখনো দশমিক ভগ্নাংশ হতে পারবে না, ঠিক আছে? অর্থাৎ অনুপাত যে সবসময় যে পূর্ণ সংখ্যা হতে হবে। যেমন এখানে 5 এবং 67 এগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা। চলো এবার 2 নম্বর প্রশ্নের অর্থাৎ খ নম্বর প্রশ্নের সমস্যার সমাধান করি। খ নম্বর প্রশ্ন আছে দেখো, 7 সমস্ত 3 ভাগের 1 ও 9 সমস্ত 5 ভাগের 2। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো সংখ্যা আছে, সেই দুটো সংখ্যা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশে আছে, হ্যাঁ, মিশ্র ভগ্নাংশে আছে। এগুলো কিসে আছে? মিশ্র ভগ্নাংশে আছে, ঠিক আছে? অর্থাৎ সমস্ত আছে। তাহলে এগুলোকে আমরা কি করতে হবে? পূর্ণ সংখ্যায় রূপান্তর করে নিতে হবে অনুপাত বের করার জন্য। এবার আমরা খ নম্বর প্রশ্নের উত্তরটা দেখে নেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, খ নম্বর প্রশ্নের উত্তরটা দেখে নাও। খ নম্বর প্রশ্নে ছিল 7 সমস্ত 3 ভাগের 1 ও 9 সমস্ত 5 ভাগের 2। সুতরাং প্রথম সংখ্যা অনুপাত দ্বিতীয় সংখ্যা। তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে কত? 7 সমস্ত 3 ভাগের 1 অনুপাত দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে কি 9 সমস্ত 5 ভাগের 2। এখানে যেহেতু এগুলো মিশ্র ভগ্নাংশ আছে, এগুলোকে আমরা প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। যেমন 3 7 21, 21-এর সাথে 1 যোগ করলে 22। তাহলে হরটা ঠিক থাকবে। তাহলে আমরা কি করছি, যে পূর্ণ সংখ্যা এবং যে হর গুণ করে গুণফলের সাথে উপরের যে লব আছে সেটা যোগ করে আমরা লবে বসিয়েছি, আর হর যেটা আছে সেটা এখানে বসেছে, 3 হিসেবে বসেছে। অনুপাত এবার পূর্ণ সংখ্যা এবং হর গুণ করব, অর্থাৎ 5 × 45, ওই 45-এর সাথে লবটা যোগ করব, অর্থাৎ 2 যোগ করব, তখন হবে 47। 47 আমরা লবে বসাবো আর হরের মধ্যে 5 বসাবো। তাহলে এই দুইটা এখন অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে। তাহলে আমরা জানি অনুপাত কখনো ভগ্নাংশে থাকতে পারবে না, ঠিক আছে? তাহলে এগুলোকে কি করতে হবে? পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হবে। কিভাবে আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তর করব? যখন ভগ্নাংশ থাকবে তখন পূর্ণ সংখ্যায় কিভাবে রূপান্তর করব সেটা আমাদেরকে বুঝতে হবে। এখানে যে দুটো ভগ্নাংশ আছে, এই দুটো ভগ্নাংশের হর 3 এবং 5। এই 3 এবং 5-এর আমরা লসাগু বের করব। কি করব? লসাগু বের করব। এই লসাগু দিয়ে দুটো ভগ্নাংশকে আমরা গুণ করে দেব। গুণ করে আমরা কি করব? কাটাকাটি করে পূর্ণ সংখ্যায় রূপান্তর করে নেব। যেমন দেখো 3 এবং 5 এই দুটার লসাগু হচ্ছে 15, 3 5 15। তাহলে 15 দিয়ে দেখো এটাকে একবার গুণ করেছি, অনুপাত আবার 15 দিয়ে এই ভগ্নাংশটাকে গুণ করেছি। তাহলে লিখে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা, সেটা হর 3 ও 5, হর 3 ও 5-এর লসাগু দ্বারা গুণ করি।
তাহলে হর 3 এবং 5-এর যে লসাগুটা পেয়েছি সেই লসাগু দিয়ে এখানে গুণ করেছি। এবার দেখো 3 দিয়ে যদি আমরা 15কে ভাগ করি, 3 দিয়ে 15কে ভাগ করলে পাওয়া যাবে 5। হ্যাঁ, 5 দিয়ে আবার 15কে ভাগ করলে পাওয়া যাবে 3। এবার 22কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তখন পাবো 110। এবার অনুপাতের চিহ্নটা বসলো। এবার 47কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তখন পাবো 141। ঠিক আছে, এবার আমরা এই যে দুটো সংখ্যা পেয়েছি অর্থাৎ অনুপাত পেয়েছি, এই অনুপাতকে কোনো সংখ্যা দ্বারা কিন্তু ভাগ যায় না, কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, সেজন্য এই উত্তরটা হয়ে গেছে 110 অনুপাত 141। তাহলে উত্তরটা আমরা পেয়ে গেছি, অর্থাৎ খ নাম্বার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছি। এবার গ নাম্বার প্রশ্নের সমাধান করব। গ নাম্বার প্রশ্নটা দেখো 1.25 ও 7.5, এটা কিন্তু দুটো সংখ্যা কিন্তু দশমিক ভগ্নাংশের আছে। দেখো দশমিক ভগ্নাংশ থাকলে সেটাকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে নেব। তাহলে প্রথম সংখ্যা অনুপাত দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যাটা লিখেছি 1.25 অনুপাত দ্বিতীয় সংখ্যাটা লিখেছি 7.5। এবার এই ভগ্নাংশটাকে অর্থাৎ দশমিক ভগ্নাংশটাকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। দশমিকের জন্য হরের মধ্যে 1, দশমিকের পরে দুটো অঙ্ক আছে সেজন্য দুটো শূন্য, তখন এখান থেকে দশমিক উঠে গেল, 125 হয়ে গেল। এরপরে অনুপাত, এই দশমিকের জন্য হরের মধ্যে 1, দশমিকের পরে একটা অঙ্ক আছে সেজন্য একটা শূন্য, তাহলে এটা হয়ে গেল দশমিক বিহীন 75। তাহলে আমরা পেলাম 100/125 অনুপাত 10/75। তাহলে এটাও এখন কি ভগ্নাংশ হয়ে গেছে, অর্থাৎ সাধারণ ভগ্নাংশ হয়ে গেছে। এবার কি করতে হবে, এগুলোকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হবে। কিভাবে, যে হরের লসাগু বের করে। তাহলে 100 এবং 10, 100 এবং 10-এর প্রথমে কি করব, লসাগু বের করব। 100 এবং 10-এর লসাগু হচ্ছে 100। তাহলে সেই 100 দিয়ে এই যে ভগ্নাংশ দুটোটাকে গুণ করব। তাহলে দেখো 100 দিয়ে গুণ করেছি, 100/125 গুণ 100 অনুপাত 10/75 গুণ 100। সে কথাটা এখানে লিখে দিয়েছি, হর 100 ও 10-এর লসাগু দ্বারা গুণ করে, অর্থাৎ 100 দ্বারা গুণ করে। এবার আমরা এই 100 এবং 100 এখানে কেটে দিতে পারি। তাহলে এখানে হবে 1, এই 10 দিয়ে আমরা 100কে এখানে কেটে দিলে বা ভাগ করে দিলে হবে কত, 10। তাহলে 10 10 100। তাহলে এবার দেখো 125 দিয়ে 1কে গুণ করলে আমরা পাবো 125 125, এই অনুপাতটা এখানে বসলো। এরপরে 75 দিয়ে 10কে গুণ করলে পাবো 750। তাহলে আমরা অনুপাতটা পেয়েছি 125 অনুপাত 750। এবার এই অনুপাত দুইটা, এটাকে সংখ্যা দুইটাকে আমরা একটা সংখ্যা দিয়ে অর্থাৎ সর্বোচ্চ একটা সংখ্যা দিয়ে ভাগ করব। দেখো যে দুটো সংখ্যাকে সর্বোচ্চ একটি সংখ্যা ভাগ একটা সংখ্যা দিয়ে ভাগ যায়, সেই সংখ্যাটা হচ্ছে 125। 125 দিয়ে 125কে ভাগ করলে 1, এই অনুপাতটা বসলো। 125 দিয়ে যদি আমরা 750কে ভাগ করি তখন পাবো 6। তাহলে উভয়কে 125 দ্বারা ভাগ করে সে কথাটা এখানে লিখে দিয়েছি। তাহলে উত্তরটা পেয়েছি কত, 1.6। আশা করছি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর তোমরা বাংলাদেশের কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখতেছো সেটাও আমাকে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে রাখবে। চলো এবার ঘ নাম্বার প্রশ্নের সমাধান করি। ঘ নাম্বার প্রশ্নটা দেখো, এটাতে 8 সমস্ত 3/2, অর্থাৎ এটা একটা মিশ্র ভগ্নাংশ ও 0.125, অর্থাৎ এটা একটা দশমিক ভগ্নাংশ। চলো এবার এই সমস্যার সমাধানটা আমরা করে নিই। প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি। তাহলে প্রথম রাশিতে আমরা এই ভগ্নাংশটি লিখলাম, অর্থাৎ মিশ্র ভগ্নাংশটি লিখলাম 8 সমস্ত 3/2 অনুপাত, এরপরে দশমিক ভগ্নাংশটি লিখলাম 0.125। এবার এই মিশ্র ভগ্নাংশটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নেব। পূর্ণ সংখ্যা এবং হর গুণ করলে 3/24, ওই 24-এর সাথে লব যোগ করলে হয় 26, আর হরটা নিচে বসে গেল, অর্থাৎ 3/26। এবার অনুপাত, এই দশমিকের জন্য হরের মধ্যে 1, দশমিকের পরে 3টা অঙ্ক আছে সেজন্য 3টা শূন্য, অর্থাৎ 1000। 1000 এই দশমিকটা উঠে গিয়ে লবের মধ্যে বসলো 125। তাহলে আমরা এখানে যে দুটো ভগ্নাংশ পেয়ে গেছি, অর্থাৎ দুইটা সাধারণ ভগ্নাংশ পেয়ে গেছি, তাদের হর হচ্ছে যে 3 এবং 1000। 3 এবং 1000-এর আমরা লসাগু বের করব। তাহলে 3 এবং 1000-এর লসাগু হচ্ছে যে 3000। হ্যাঁ, সেই 3000 দিয়ে দুটোটা ভগ্নাংশকে আমরা গুণ করব। যেমন 3/26 গুণ 3000, এই অনুপাতটা এখানে বসলো। হ্যাঁ, তাহলে 1000/125 গুণ 3000। তাহলে হর 3 ও 1000-এর
লসাগু দ্বারা গুণ করে, অর্থাৎ হর যে 3 এবং 1000 ছিল তাদের যে লসাগু 3000 সেটা দিয়ে আমরা এখানে গুণ করছি, সে কথাটা এখানে লিখে দিয়েছি। এবার আমরা ভাগ করতে পারি। 3 দিয়ে 3000কে যদি ভাগ করি আমরা তাহলে পাবো 1000। কত পাবো? 1000 পাবো। ঠিক আছে, এবার 1000 দিয়ে যদি আমরা 3000কে ভাগ করি তখন আমরা পাবো এখানে 3। ঠিক আছে, এবার দেখো 26 দিয়ে 1000কে গুণ করব। 26 দিয়ে 1000কে গুণ করলে আমরা পাবো 26000। এই অনুপাতটা এখানে বসলো। এবার 125 দিয়ে 3কে গুণ করব। 125 দিয়ে 3কে গুণ করলে আমরা পাচ্ছি 375। এবার এই দুটা সংখ্যার মধ্যে এমন একটা সর্বোচ্চ সংখ্যা নির্ণয় করব যে সংখ্যা দিয়ে উভয় সংখ্যাকে ভাগ যায়। তাহলে আমরা নির্ধারণ করছি কি 125। তাহলে 125 দিয়ে যদি আমরা 26000কে ভাগ করি পাই 208। এরপরে অনুপাত 125 দিয়ে 375কে ভাগ করলে আমরা পাই 3। এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে করে দেখতেও পারো প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমি লিখে দিয়েছি সেটা উভয়কে 125 দ্বারা ভাগ করে। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেছি, দেখো 208 অনুপাত 3। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার 9 নম্বর প্রশ্নটা সমাধান করব। 9 নম্বর প্রশ্নটা আগের প্রশ্নগুলোর চেয়ে একটু ভিন্ন। দেখো এখানে 1 বছর 2 মাস ও 5 মাস আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে বয়স আছে সে বয়সটা কিন্তু একক কিন্তু ভিন্ন। আমরা কি করতে হবে? এই এককগুলোকে একই রকম করতে হবে, অর্থাৎ সম একক করতে হবে। যেমন এখানে বছর এবং মাস সংমিশ্রণ আছে। আমরা চাইলে এই দুটা রাশিকে বা দুটা সংখ্যাকে আমরা যে একইভাবে করতে পারি, মানে একই এককে কনভার্ট করে নিতে পারি। অর্থাৎ বছর হলে বছরে কনভার্ট করতে নিতে পারি বা মাস হলে মাসে কনভার্ট করে নিতে পারি। তাহলে আমার যে উপদেশ থাকবে বা আমার নির্দেশনা থাকবে, অর্থাৎ এই যে বড় থেকে ছোটতে নিয়ে আসা, অর্থাৎ বছর থেকে মাসে কনভার্ট করে নিয়ে আসা, এটা হচ্ছে সবচেয়ে ভালো এবং খুব সহজে করা যায়। আর যদি আমরা মাসকে বছরে নিয়ে যাই তাহলে কিন্তু এখানে দশমিকে চলে যায়, তখন একটু জটিল হতে পারে। সেজন্য বড় থেকে ছোটতে নিয়ে আসাই ভালো। চলো এবার এই সমস্যাটার সমাধান দেখে নিই। আচ্ছা, এইটার প্রশ্নটা কি? এর প্রশ্ন হচ্ছে কি 1 বছর 2 মাস ও 7 মাস। এটাকে আমরা এখন সমাধান করে নেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সমাধানটা আমি তোমাদের জন্য করে দিলাম। যে প্রথমে 1 বছর 2 মাস, হ্যাঁ সমান, তাহলে 1 বছর সমান কয় মাস? 12 মাস। তাহলে 12 মাস যোগ 2 মাস, তাহলে 1 বছর সমান 12 মাস, সেটা আমি সাইড নোটের মধ্যে লিখে দিলাম। তাহলে 12 মাসের সাথে 2 মাস যোগ করলে কত হয়? 14 মাস। এবার আমরা লিখতে পারি, সুতরাং প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি। আমরা প্রথম রাশিটা পেয়েছি 14 মাস, সেটা 14 মাস লিখলাম, অনুপাত দ্বিতীয় রাশিটা আমাদের আছে কত? 7 মাস, সেই 7টা আমরা এখানে লিখলাম। এবার এখানে দেখো যে অনুপাতের মধ্যে দুটো সংখ্যা, একটা হচ্ছে 14 আর একটা হচ্ছে 7। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে আমরা সর্বোচ্চ এমন একটা সংখ্যা নির্ধারণ করব যে সংখ্যা দিয়ে উভয় সংখ্যাকে ভাগ যায়, অর্থাৎ এই অনুপাতটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নেব। তাহলে উভয়কে 7 দিয়ে ভাগ যায়। তাহলে 7 দিয়ে 14কে ভাগ করলে 2, অনুপাত 7 দিয়ে 7কে ভাগ করলে 1। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেছি 2 অনুপাত 1। আশা করছি এই সমাধানটিও তোমরা বুঝতে পেরেছো। চলো এবার 6 নম্বর সমস্যাটা সমাধান করি। 6 নম্বরে কি বলছে দেখো, 7 কেজি ও 2 কেজি 300 গ্রাম। তাহলে এখানে কেজি আছে, তাহলে এখানে গ্রাম আছে। তাহলে আমরা কি করব? কেজিকে গ্রামে রূপান্তর করে সমাধানটি করব। সমাধানটি দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। এখানে 7 কেজি সমান 7 গুণ 1000 গ্রাম, অর্থাৎ 1 কেজি সমান 1000 গ্রাম, সেজন্য 7কে 1000 দিয়ে গুণ করা হয়েছে। তাহলে কি পেলাম? 7000 গ্রাম পেলাম। এবার 2 কেজি 300 গ্রাম, 2 কেজিকে প্রথমে গ্রামে কনভার্ট করে নিচ্ছি। 2 গুণ 1000, কারণ 1 কেজিতে সমান হচ্ছে কি যে 1000 গ্রাম, সেজন্য 1000 দিয়ে গুণ করা হয়েছে, যোগ এই 300 গ্রামটাকে এখানে যোগ দিয়ে লেখা হয়েছে। এবার 2 দিয়ে 1000কে গুণ করলে 2000 গ্রাম, যোগ এই 300 গ্রামটা এখানে বসলো। তাহলে এবার 2000 গ্রামের সাথে যদি আমরা 300 গ্রাম যোগ করি তাহলে পাবো 2300 গ্রাম। তাহলে আমরা যে পেয়ে গেছি, অর্থাৎ গ্রামে রূপান্তর করে দুইটা রাশি পেয়ে গেছি। সুতরাং প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি। তাহলে আমরা প্রথম রাশি পেয়েছি কত? প্রথম রাশি পেয়েছি 7000, সেই 7000 এখানে লিখলাম, অনুপাত দ্বিতীয় রাশি পেয়েছি কত? 2300, তাহলে 2300 এখানে লিখলাম। এবার এমন একটা সংখ্যা নির্ধারণ করব যে সংখ্যা দিয়ে উভয় সংখ্যাটাকে ভাগ যায়। তাহলে 100 দ্বারা ভাগ যায় উভয়কে, তাহলে সেজন্য লিখলাম উভয়কে 100 দ্বারা ভাগ করে। 100 দিয়ে ভাগ করলে, অর্থাৎ 7000কে 100 দিয়ে ভাগ করলে হয় 70, অনুপাত 2300কে, অর্থাৎ যে 2300কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে পাবো 23। তাহলে উত্তরটা পেয়ে গেছি যে 70 অনুপাত 23। আশা করছি এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এবার আমরা
এক নম্বরের সর্বশেষ প্রশ্ন 6 নাম্বার, সেটা সমাধান করব। এখানে আছে দেখো 2 টাকা ও 40 পয়সা। এখন একক কিন্তু এখানে ভিন্ন, তাহলে একক 2 টাকা আমরা কি করব, একই এককে কনভার্ট করে ফেলবো, অর্থাৎ 2 টাকা 40 পয়সাকে এবার আমরা যে পয়সায় রূপান্তর করে নেব। ঠিক আছে, সমাধানটি দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা, যে এখন 2 টাকা সমান 2 গুণ 100 পয়সা, তাহলে 1 টাকা সমান কত পয়সা, 1 টাকা সমান 100 পয়সা, সেজন্য 100 দিয়ে গুণ করা হয়েছে। তাহলে 2 কে 100 দিয়ে গুণ করলে আমরা পেয়েছি কত, 200 পয়সা। তাহলে সুতরাং যে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, আমাদের দ্বিতীয় রাশিকে কিন্তু কোনো পয়সায় কনভার্ট করতে হয়নি, কারণ হচ্ছে এখানে পয়সা দেওয়াই আছে। তাহলে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, তাহলে প্রথম রাশি কত, 2 টাকাকে আমরা পয়সা কনভার্ট করে পেয়েছি 200, তাহলে 200টা লিখলাম। অনুপাত দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে 40 পয়সা, সে 40 পয়সাটা লিখলাম, অর্থাৎ 40টা লিখলাম। তাহলে এবার এই দুটো সংখ্যার মধ্যে সর্বোচ্চ এমন একটি সংখ্যা নির্ধারণ করব যে সংখ্যাটা দিয়ে উভয় সংখ্যাকে ভাগ যায়। তাহলে আমরা নির্ধারণ করেছি কাকে, 40কে, 40 দিয়ে উভয় সংখ্যাকে ভাগ যায়। 40 দিয়ে 200কে ভাগ করলে হয় 5, অনুপাত 40 দিয়ে 40কে ভাগ করলে হচ্ছে 1। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেছি 5 অনুপাত 1। আশা করছি এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। অনুপাত অনুসারে সমস্যার সমাধানের এই পর্যায়ে আমরা 2 নম্বর সমস্যাটির সমাধান করব। 2 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, তুমি ক্লাসে কতগুলো বই ও কতগুলো খাতা নিয়ে এসেছো তা গণনা করে নিচের কাজগুলো করো। তাহলে প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে তোমার একান্ত কাজ, এটা প্রত্যেকটা শিক্ষার্থীর কাজটা করতে হবে। প্রত্যেকটা শিক্ষার্থীর উত্তর কিন্তু ভিন্ন হবে, কারণ তারা কিন্তু সবাই কিন্তু একই রকম বই নাও আনতে পারে, আবার আনতেও পারে। হ্যাঁ, তাহলে আমরা দেখে নিই প্রথম প্রশ্নটা কি বলছে, যে খাতা ও বইয়ের সংখ্যার অনুপাত নির্ণয় করো। তোমরা যে কয়টা বই আনছো, কয়টা খাতা আনছো, ওই বই এবং খাতার অনুপাত নির্ণয় করতে বলেছে। এরপরে খ নম্বরে বলেছে খাতাগুলোর মোট পৃষ্ঠা সংখ্যা এবং বইগুলোর মোট পৃষ্ঠা সংখ্যার অনুপাত নির্ণয় করো। এবার তোমরা যে খাতা এনেছো, সেই খাতার পৃষ্ঠা সংখ্যা, অর্থাৎ প্রত্যেকটা খাতার পৃষ্ঠা দিয়ে কয়টা খাতা এনেছো সেটার মোট পৃষ্ঠা সংখ্যা নির্ণয় করতে হবে, এবং যে বই এনেছো সেই বইগুলোর যে পৃষ্ঠা সংখ্যা, মানে একটা বইয়ে কয়টা পৃষ্ঠা আছে সবগুলো বইয়ের পৃষ্ঠাগুলো যোগ করে পৃষ্ঠা সংখ্যাগুলোর অনুপাত বের করতে হবে। অর্থাৎ খাতার পৃষ্ঠা সংখ্যা এবং বইয়ের পৃষ্ঠা সংখ্যার অনুপাত নির্ণয় করতে হবে, কারণ আমরা জানি অনুপাত আমরা 2 বা ততোধিক যে সমজাতীয় সংখ্যা, সমজাতীয় রাশির মাধ্যমে কিন্তু আমরা অনুপাত নির্ণয় করে থাকি। চলো এবার এই সমস্যার সমাধানটি আমি দেখে নিই। সমাধানটি দেখো প্রিয় শিক্ষার্থীরা, ধরে নিচ্ছি আমি ক্লাসে বই এনেছি 6টি। এটা কিন্তু আমি ধরে নিয়েছি, এটা চাইতে তোমরা বেশি সংখ্যক বইও নিতে পারো, আবার কম সংখ্যক বইও নিতে পারো। এটা হচ্ছে যে তোমাদের যে শ্রেণীকক্ষের রুটিন অনুসারে তোমরা বইগুলো নিয়ে যাবে। এবং খাতা এনেছি 5টি, এটা আমি যে ধরে নিয়েছি, অর্থাৎ আমি ধরে নিয়েছি যে আমি 6টি বই এনেছি এবং 5টি খাতা এনেছি। তাহলে সুতরাং খাতা অনুপাত বই, আমাদেরকে বলেছে কি খাতা আগে। এবার দেখো আমি ওই প্রশ্নের মধ্যে বলছে বই এবং খাতা, কিন্তু প্রশ্ন যখন জিজ্ঞেস করেছে তখন অনুপাত যখন নির্ণয় করতে বলছে তখন বলছে কি খাতা অনুপাত বই। ঠিক আছে, তাহলে খাতা সংখ্যা আগে হবে, তাহলে খাতা অনুপাত বই সমান, তাহলে খাতা আগে লিখতে হবে 5 অনুপাত বই পরে, বই হচ্ছে 6টা। তাহলে উত্তরটা আমরা পেয়ে গেছি 5 অনুপাত 6। এরপরে বলছে কি যে খাতার যে পৃষ্ঠা সংখ্যা এবং বইয়ের পৃষ্ঠা সংখ্যা সেটার অনুপাত নির্ণয় করার জন্য। তাহলে 5টি খাতায় মোট পৃষ্ঠা, তাহলে যে 5টি খাতার মধ্যে কয়টা পৃষ্ঠা আছে, আমি ধরে নিচ্ছি যে 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 খাতাগুলো আমি নিয়ে আসছি সেই খাতাগুলোর মধ্যে প্রত্যেকটা খাতার মধ্যে 60টি করে পৃষ্ঠা আছে। তাহলে 60টা যদি পৃষ্ঠা থাকে, এই 60কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, 5 6 30, অর্থাৎ 300টি পৃষ্ঠা থাকবে। 6টি বইয়ের মধ্যে মোট পৃষ্ঠা, হ্যাঁ, তাহলে একটা বইয়ে যদি 200 পৃষ্ঠা থাকে, তাহলে 6টি বইয়ে মোট পৃষ্ঠা থাকবে 1200টি। কয়টি থাকবে, 1200টি। বা দেখা যায় যে কি এক একটা বইয়ের মধ্যে পৃষ্ঠা সংখ্যা এক এক রকম থাকে, তাহলে কি করতে হবে, প্রত্যেকটা বইয়ের পৃষ্ঠাগুলো গুণে পৃষ্ঠাগুলো যোগ করতে হবে, যোগ করে তাহলে যোগফলগুলো বের করতে হবে, যোগফলগুলো বের করে কাজটি করতে হবে। তাহলে এবার দেখো খাতার পৃষ্ঠা অনুপাত বইয়ের পৃষ্ঠা, তাহলে আমরা খাতার পৃষ্ঠা পেয়েছি কয়টা, 300টা। তাহলে 300 অনুপাত বইয়ের পৃষ্ঠা পেয়েছি কয়টা, 1200টা, সেই 1200টা লিখলাম। তাহলে দেখো যে এই যে সংখ্যা দুটো পেলাম 300 এবং 1200, এই 300 এবং 1200কে এমন ভাগ করার জন্য এমন একটা সংখ্যা নির্ধারণ করব, অর্থাৎ একটা সর্বোচ্চ সংখ্যা নির্ধারণ করব যে সংখ্যাটা দিয়ে ভাগ যায়, উভয় সংখ্যাকে ভাগ যায়। তাহলে সেরকম সংখ্যা নির্ধারণ করছি কি 300। 300 দিয়ে যদি 300কে ভাগ করা হয় তাহলে পাওয়া যায় 1,
আর 300 দিয়ে যদি আমরা 1200-কে ভাগ করি তাহলে পাওয়া যায় 4। তাহলে আমরা পেয়ে গেছি 1:4। তাহলে উত্তরটা পেয়ে গেছি 1:4। আশা করছি এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। যেহেতু সবগুলো সমাধান তোমরা বুঝতে পেরেছো, আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে যে অনুপাতের ধারণা অনুসারে সমস্যার সমাধানের 3 নাম্বার থেকে সমাধান করব। গণিতের শিখন অভিজ্ঞতা 5 ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাতের 11তম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতা 5 ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাতের 11তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।